স্থিতিশীল বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবিলায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র। ডক্টর ইউনূসের সঙ্গে মার্কিন নিরাপত্তা উপদেষ্টার ফোন আলাপ। শাহজালাল বিমানবন্দরে খরচ বাড়ায় দেশে তৈরি পোশাকের ক্রয়াদেশ কমছে। অবকাঠামো তৈরি ও নীতি সহায়তার তাগিদ। নজরদারির অভাবে মানহীন ও নকল ইলেকট্রনিক্স পণ্যে বাজার সয়লাভ। অগ্নিকাণ্ডের বড় কারণ নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম। বড়দিন উদযাপনের শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে দেশ বিদেশে। চার্চ ও হোটেলগুলো সেজেছে আলোকসজ্জায়। শুভ সকাল। এখন সকালের পুরো আয়োজনে আপনাদের সাথে থাকছি আমি তানজিম শাফিন। স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলায় পাশে থাকবে বলে আবারও জানিয়েছে যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে এই প্রতিশ্রুতির কথা জানান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। চ্যালেঞ্জিং এই সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানান সুলিভান। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার রক্ষায় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন দুই নেতা। সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়, একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে যুক্তরাষ্ট্র পাশে থাকবে। বাংলাদেশের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথাও উল্লেখ করেন জ্যাক সুলিভান। চুয়ান্ন বছরে পরিণত স্বাধীন দেশে এখনও অপরিণত জল কিংবা আকাশপথের রপ্তানি অবকাঠামো। রপ্তানির চাপ মোকাবেলায় নেই শাহজালাল বিমানবন্দরের পূর্ণ সক্ষমতা, উল্টো ব্যয় বেড়েছে। তাই খরচ ও ঝামেলা কমাতে তৈরি পোশাকের ক্রেতারা বেছে নিচ্ছেন ঢাকার বিকল্প পথ। এক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ীদের হস্তক্ষেপের সুযোগ নেই বলে জানান গার্মেন্টস মালিকরা। মুন্নাফ রশিদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ৭০ দশকের শেষের দিকে দেশ থেকে প্রথম রপ্তানি হওয়া ১০,০০০ পিস তৈরি পোশাকের বাজার এখন $৪,৫০০ কোটি ছুঁয়েছে, যা বর্তমানে মোট রপ্তানির প্রায় ৮৪%। বিশাল এই খাতের জন্য কতটুকু সহায়ক ছিল আমদানি রপ্তানির অবকাঠামো? ৫৪ বছরের পরিণত স্বাধীন দেশে এখনও অপরিণত জল কিংবা আকাশপথের রপ্তানি কার্যক্রম। অতিরিক্ত খরচ ও কাস্টমস জটিলতায় চট্টগ্রাম বন্দর ব্যবহারে পণ্য জাহাজীকরণের প্রশ্ন বেশ পুরনো। দীর্ঘ সময় ধরে মধ্যপ্রাচ্যে অস্থিরতার পর সাগরপথে কমেছে পণ্য পরিবহন কার্যক্রম। ফলে হঠাৎ চাপ বেড়ে যায় আকাশপথে। আর জুলাই আগস্টের গণ আন্দোলনে রপ্তানি সংকটে পড়ে পোশাক খাত। পরে স্বাভাবিক অবস্থায় ফিরলে আকাশপথে সে চাপ বেড়ে যায় দ্বিগুণ। তবে এই চাপ মোকাবিলায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ণ সক্ষমতা না থাকায় হারাতে হয়েছে বিশাল অঙ্কের রাজস্ব। এই বিমানবন্দরে ২০ বছর আগে তৈরি হওয়া কার্গো ওয়্যারহাউজের পরিধি ১ ইঞ্চি না বাড়লেও রপ্তানি বেড়েছে ৩ গুণ। যেখানে অবকাঠামোগত সীমাবদ্ধতায় কালক্ষেপণ, পার্শ্ববর্তী দেশের তুলনায় পরিচালন ব্যয় বেশি হওয়ায় ঢাকার বিমানবন্দর রপ্তানিকারকদের জন্য ব্যয়বহুল। এছাড়া স্ক্যানিং ও ইডিএস মেশিন না থাকায় ঢাকার আকাশপথ ব্যবহারে কার্গো এয়ারলাইন্স যেমন মুখ ফিরিয়েছে, তেমনি অন্য পথ বেছে নিয়েছে বিদেশি ক্রেতারা। এক্ষেত্রে কলকাতা, কলম্বো আর সিঙ্গাপুরের নাম থাকলেও শীর্ষে রয়েছে মালদ্বীপ। ঢাকা থেকে কলকাতা হয়ে বিমানপথে প্রতি কেজি পণ্য পাঠাতে খরচ হয় $6 থেকে $6.5 পর্যন্ত। তবে মালদ্বীপের বিমানবন্দর ব্যবহারে কেজিতে খরচ পড়ে সর্বোচ্চ $4 পর্যন্ত, যেখানে সাশ্রয় প্রায় $2। তবে এক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ীদের হস্তক্ষেপের সুযোগ নেই বলে জানান গার্মেন্টস মালিকরা। বায়ার কিন্তু এতে খুশি না, কারণ হচ্ছে বাংলাদেশ থেকে এয়ার করতে পারলে তার যে আমরা যে বলি ইজ অফ ডুইং বিজনেস, এটা তার জন্য সহজ হতো। বাধ্য হয়েই তাদেরকে ভিন্ন বিমানবন্দর ব্যবহার করতে হচ্ছে। বায়াররা চায় যে আমাদের সক্ষমতা বৃদ্ধি হোক, যেন বাংলাদেশ থেকেই এয়ারে গুডস যায়। বাংলাদেশে এয়ার ফ্রেট চার্জটা অনেক বেশি, তো যার কারণে ওই বায়াররা তখন ওই চার্জটা কম দেওয়ার জন্যই এখান থেকে দুবাই, কলম্বো বা দিল্লি হয়ে তারা ওখান থেকে এটা ফ্লাই করাইতো। বায়ারের উপর কিন্তু আলটিমেট একটা চাপ
মানে যাচ্ছেই। তো সেই কারণেও বাইরে অনেক সময় মানে বাংলাদেশ থেকে অর্ডার অন্যদিকে সরাই নেওয়ার জন্য মানে উদ্গ্রীব হয়ে যায়। ক্রেতাদের মাঝে এমন নেতিবাচক ধারণার মধ্যে পোশাক খাতের সাম্প্রতিক অস্থিরতা যেন আগুনে ঘি ঢেলেছে। প্রভাব পড়েছে পোশাক উৎপাদনে, হারাতে হয়েছে ক্রয়াদেশ। অবশ্যই কিছু অর্ডার শিফট হয়েছে, বাট পরিস্থিতি যখন উন্নতি হবে বা উন্নতির দিকে যাচ্ছে, বায়ার কিন্তু আবার ঘুরে আসার চেষ্টা করবে, আসবে। যদি ওইখানে বায়ার বেটার প্রাইস বা ভালো সার্ভিস পায়, তাহলে কিন্তু তারা আর আসবে না। 20% সবসময় তারা হাতে রাখে। এই 20% তারা ওই সময়কার সিচুয়েশন বুঝে কোন দেশে পরিস্থিতি ভালো দিলে তাড়াতাড়ি এই অর্ডারটা উঠে আনতে পারবে এবং চার্জ কম পড়বে, এগুলি তারা তখন ক্যালকুলেশন করে কইরা ওই 20% অর্ডার ওইসব দেশে তখন শিপ করে ফেলে। ক্রয়াদেশ হারানোর বিষয়টি সাময়িক উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, আকাশপথে রপ্তানি কার্যক্রম বাড়াতে বিমানবন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কাস্টমস সমস্যা সমাধানের তাগিদ তাদের। যদি আমাদের দেশের ব্যবস্থাপনা ভালো হতো এবং আমরা যদি আমাদের বিমানবন্দর ব্যবহার করে যদি এই এয়ার কার্গোগুলো পাঠাতে পারতাম, বাংলাদেশ দেখুন বাণিজ্যের দিক থেকেও আমরা খুব ভালো করতে না পারলেও আমরা কিন্তু যথেষ্ট একটা বড় বাণিজ্যকারী দেশ আর কি, আপনি রপ্তানি বাণিজ্য আমদানি বাণিজ্য মিলিয়ে। কাজে আমাদের দেশেও কিন্তু ভালো বন্দর ব্যবস্থাপনা থাকতে হবে। আমাদের যে নতুন টার্মিনাল চালু হবে, আমি আশা করব সেখানে ব্যবস্থাপনা উন্নত হবে। কিছু অর্ডার অনেকে বলেছেন যে বিভিন্ন দেশে চলে গিয়েছে বাংলাদেশ থেকে, আমার কাছে মনে হয় যে ওগুলো ওইসব দেশে যে সাস্টেন করতে পারবে না। তৈরি পোশাক খাতের নানা অস্থিরতার মধ্যে নভেম্বর পর্যন্ত ইতিবাচক ধারায় রয়েছে পোশাক রপ্তানি। গেল 2023-24 অর্থ বছরের তুলনায় এ সময় প্রবৃদ্ধি হয়েছে প্রায় 12.5%। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। কথায় আছে বাতির নিচেই অন্ধকার। বাংলাদেশের ইলেকট্রনিক্স ও আলোক সরঞ্জামের বাজারও যেন তেমন। দেশে বছরে প্রায় 6,000 কোটি টাকার এই বিশাল বাজারের বড় অংশই নকল আর মানহীন পণ্যের দখলে। নেই কারো নজরদারি, অথচ ফায়ার সার্ভিস বলছে দেশে বছরে অন্তত 9,000 অগ্নিকাণ্ড ঘটছে শুধুমাত্র নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের কারণে। বিস্তারিত শোয়েব রহমানের প্রতিবেদনে দেখুন। কার্টুন থেকে বের হচ্ছে ব্র্যান্ড নিউ টেলিভিশন, ঝকঝকে স্ক্রিনে চালু হলো মিউজিক ভিডিও। চোখ আটকে গেল সনি লেখা জায়গাটায়। স্বাভাবিকভাবেই যে কেউ ধরে নেবে এটি বৈশ্বিক ব্র্যান্ড সনির টেলিভিশন। আদতে এটি সনি ব্র্যান্ডের কোনো টেলিভিশন নয়, শুধুমাত্র নামটি ব্যবহার করা হয়েছে সনির। বাজারে এমন প্রচুর টেলিভিশন রয়েছে যেগুলোতে নামি দামি ব্র্যান্ডের নাম ব্যবহার করে বিক্রি করা হচ্ছে দেদারসে। চীন থেকে আমদানি করা এসব টিভি ব্র্যান্ডের পণ্যের থেকে দাম অনেক কম, তাই অনেক ক্রেতা মারপ্যাচ না বুঝে নামি দামি ব্র্যান্ড ভেবেই কিনে নিচ্ছেন এসব পণ্য। এছাড়া হাসপাতাল, হোটেল, রেস্টুরেন্ট, ব্যবসা প্রতিষ্ঠান সহ অনেক জায়গায় চাহিদা রয়েছে এসব টিভির। এই মালগুলা মার্কেটে বেশি চলে, অর্থাৎ কাস্টমারে বলে যে আমরা এতটা এই টাকা দিনে আমাদের দ্বারা সম্ভব না, একটু কম প্রাইসের ভিতরে আমাদেরকে একটা ভালো মানের টিভি দেন। কাস্টমার তো এখন স্বাভাবিকভাবে জানে এগুলো সব চায়না টিভি, সেই জন্য যে নামে প্যাকেটে লেখা আছে বা কোম্পানি দিচ্ছে, নোভা নামে দিচ্ছে, নোভা নামে বিক্রি করতেছি। শুধু কি টেলিভিশন, বৈদ্যুতিক পাখার বাজারেও ক্রেতার সাথে চলে ইঁদুর বিড়াল খেলা। নামি দামি ব্র্যান্ডের লোগো বা নাম কাছাকাছি মিল রেখে তৈরি বৈদ্যুতিক পাখা চোখে পড়ে, যা নকল। আবার কিছু নামি ব্র্যান্ডের বৈদ্যুতিক পাখা না থাকার সুযোগে সে নামেই পাখা বের করছেন কেউ কেউ। কিন্তু এসব বোঝার সাধ্য কি ক্রেতার আছে? সনি যখন একটা রেজিস্টার্ড যখন হয়ে যায় তখন এই নামে কেউ বাইর করতে পারে না। যদি কেউ বাইর করে আপনি আশ্রয় নিতে পারবেন। ওগুলো তার লাইসেন্স নাম দিয়ে জেনুইন লাইসেন্স বানাইছে, সনি যে লাইসেন্স করছে, লাইসেন্স অনুযায়ী মাল বানাচ্ছে। কেউ বলে বিক্রি করে, কেউ না বলে বিক্রি করে ধরুন জিনিসটা। এখন আপনি আমার কাছে চাইছেন অমন একটা ফ্যান ভাই ভালো কিনা। একই অবস্থা বৈদ্যুতিক বাতির বাজারেও। নামে বেনামে জ্বলছে বহু বাতি। সড়কের ধারে কোম্পানির প্রচারে কম দামে বৈদ্যুতিক বাল্ব দিয়ে জনসেবার খবর জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। তবে 100 ওয়াটের এসব বাল্ব আসলেই 100 ওয়াট আলো দেয় কিনা তা কি ক্রেতার জানা আছে? ওয়াট মেশিন দিয়ে যখন মাপবে তখন ওয়াট, লুমেন, পাওয়ার ফ্যাক্টর এগুলো একুরেট আসবে না। গেল অর্থ বছরে ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্যের বাজারে রপ্তানি বেড়েছে প্রায় 400 কোটি টাকা। 2022-23 অর্থ বছরে এসব পণ্যের রপ্তানির পরিমাণ প্রায় 1446 কোটি টাকা। বিশ্বের প্রায় 65টি দেশে ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ।
কিন্তু এর বিপরীত চিত্রও আছে। বাজারে সুইচ, সকেট, মাল্টিপ্লাক্স, সার্কিট ব্রেকার সহ অনেক পণ্যই নিম্ন এবং নকল বলে এক গবেষণায় উঠে এসেছে। এ যেন বাতির নিচেই অন্ধকার। পর্যাপ্ত তথ্য আসে, যেখানেই আসুক চট্টগ্রামে উৎপাদন হলে তো ভালো, আমরা কার্যকরী ব্যবস্থা এখানেই দিব। আর যদি সারা বাংলাদেশের যেখানেই হোক, ঢাকা সহ যেখানেই এটার উৎপাদন হোক, আমাদের কাছে তথ্য দিলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা এটা ফরওয়ার্ড করে দেব। এদিকে নিম্নমানের এসব বৈদ্যুতিক পণ্যের কারণে আর্থিক ক্ষতির পাশাপাশি নানান দুর্ঘটনার শিকার হচ্ছেন ব্যবহারকারীরা। তথ্য বলছে, বিগত বছরে ২৭,৬২৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সারা দেশে। এর মধ্যে ৯,৮১৩টি হল বৈদ্যুতিক গোলযোগের কারণে, যা নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে হয়। নিম্নমানের বৈদ্যুতিক ওয়্যারিং যদি থাকে, এখানে যে কোনো সময় দুর্ঘটনার সম্ভাবনা থাকে। ফায়ার সেফটি প্ল্যানের করতে বলা হয়েছে এবং অনেক জায়গায় করা হয়েছে, কিন্তু স্ব প্রতিষ্ঠানের মালিকগণ এটির জন্য দায়ী। দেশে বৈদ্যুতিক সরঞ্জাম ও বাতির বাজার প্রায় ৬,০০০ কোটি টাকার। এ বাজারে নকল পণ্যের রমরমা বাণিজ্য ঠেকাতে ব্যবস্থা নেওয়ার দাবি ক্রেতা ও ব্যবসায়ীদের। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। কাল খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। দিনটি ঘিরে রাজধানীর চার্চগুলোতে এখন সাজ রব। বড় বড় হোটেলগুলো সেজে উঠেছে আলোকসজ্জায়। এভাবেই নানা আয়োজনের মধ্য দিয়ে বড়দিনের প্রস্তুতি নিয়েছে রাজধানীবাসী। শম্পা বিশ্বাসের প্রতিবেদন। অপরের জন্য বাঁচো, সবার কল্যাণে আত্মত্যাগে উদ্বুদ্ধ হও, এই বাণী নিয়ে পৃথিবীতে এসেছিলেন যিশু। ঈশ্বরপুত্র যিশুকে বরণে কোনো কমতি রাখতে চান না খ্রিস্টান ধর্মাবলম্বীরা। বড়দিন উপলক্ষে রঙিন কাপড় আর আলোকসজ্জায় সাজানো হয়েছে রাজধানীর চার্চগুলোকে। প্রস্তুত করা হয়েছে গোয়ালঘর, শেষ হয়েছে অন্যান্য প্রস্তুতিও। উনি শান্তি দিতে জগতে জন্ম নিয়েছেন। মানুষে মানুষে যেন মিলন, ভ্রাতৃত্ব স্থাপিত হয়, যাতে ভেদাভেদ ভুলে আমরা পরস্পরকে গ্রহণ করি, এবং এগুলোর মধ্য দিয়ে যেন আমাদের মূল লক্ষ্য হয় পরস্পরের সঙ্গে যুক্ত হওয়া, একদিকে ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়া, অন্যদিকে মানুষে মানুষে যুক্ত হওয়া। শুধু চার্চ নয়, বড়দিন উপলক্ষে চার্চের সামনের দোকানগুলোতেও সাজ রব। জমে উঠেছে বেচাকেনা, তবে গতবারের চেয়ে এবার বিক্রি কিছুটা কম। জিনিসপত্রের যে দাম বাইরে থেকে আনতে হয়, একটু বেশি দাম, সবার জন্য সমস্যা। গোশালা সেট আছে, তারপরে ক্রিসমাস ট্রি আছে, আরও অনেক কিছু ডেকোরেশন। 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে খুব ভালো বেচাকেনা হয়, আর 24 তারিখ রাত্রে একটু হয়, তারপরে শেষ। এ তো গেল বাইরের খবর। বড়দিনে রাজধানীবাসী তাদের অন্দরমহল কতটা সাজিয়েছে তা দেখতে গিয়েছিলাম বার্নার্ড রসির বাসায়। স্ত্রী সিলভিয়া তখনও বড়দিনের শপিংয়ে ব্যস্ত থাকায় বন্ধুকে নিয়েই ঘর সাজানোর কাজটি সেরে ফেলেছেন তিনি। ক্রিসমাস ট্রি, রং বেরঙের রিবন, সান্টাক্লজ, কেক আর টুনিবাতি, সব মিলিয়ে বড়দিনের চমৎকার আয়োজন করেছেন রসি। আয়োজনে যেটা থাকে, যেমন সকালবেলা ঘুম থেকে উঠবো, একটু গির্জায় যাব, রাতে গির্জায় যাব, ফ্রেন্ড সার্কেলদের সাথে আড্ডা মারবো। ঈশ্বরের কাছে কখনোই কিছু চাই না, আমি একটাই চাই যে আমার আপন মানুষরা যেন বহুদিন আমার চোখের সামনে বেঁচে থাকে। বড়দিন উপলক্ষে এবারেও রাজধানীর তারকা হোটেলগুলোতে রয়েছে নানা আয়োজন। ঢাকার 2টি তারকা হোটেল গতকাল পর্যন্ত বড়দিনের কেকের প্রি অর্ডার পেয়েছে 900 কেজির বেশি, যার বাজার মূল্য প্রায় 50 লাখ টাকা। তবে 25 ডিসেম্বর পর্যন্ত এই অর্ডার 1500 কেজি ছাড়িয়ে যাওয়ার আশা করছে হোটেল কর্তৃপক্ষ। 25 তারিখে ক্রিসমাস ডে ব্রাঞ্চ এবং ক্রিসমাস ডে ডিনার, সাথে আমরা আয়োজন করতে যাচ্ছি সবার জন্য ক্রিসমাস ক্যারল। এটা একটা ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান। বড়দিন উপলক্ষে কেকের ওয়েস্টিনে প্রায় 500 কেজির মতো প্রি অর্ডার এসেছে, আর শেরাটনে এসেছে 400 কেজির মতো। ক্রিসমাস ইভে আমাদের বাই ওয়ান গেট ওয়ান, বিভিন্ন কার্ডে বাই ওয়ান গেট 3 অফার আছে। সো আমরা অলরেডি অনেক বুকিং পেয়ে গেছি, হোপফুলি কালকের মধ্যে আমরা বুকিং ক্লোজ করে ফেলবো। মানে লট অফ রেসপন্সেস আর কি। রাজধানীর তারকা হোটেলগুলোতে বড়দিন উপলক্ষে রয়েছে বাই ওয়ান গেট ওয়ান অফার সহ বিশেষ ক্রিসমাস কার্নিভাল। এছাড়া শিশুদের জন্য রয়েছে নানা আয়োজন। প্রেম আর ভ্রাতৃত্ব, এই মূলমন্ত্র পৃথিবীতে ছড়িয়ে দিতে প্রভু যিশুর জন্ম হয়েছিল। খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যিশু তাদের সঙ্গে ঈশ্বরের পুনর্মিলন ঘটাবেন আর পৃথিবীতে ছড়িয়ে দিবেন শান্তির বার্তা। তাই তো সারা বছর ধরে যিশু ভক্তরা অপেক্ষা করেন বড়দিনের।
শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। এদিকে বড়দিন উৎসব পালনে বিশ্বের বিভিন্ন দেশেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিনের বিশেষ চরিত্র গ্রিনচের অবয়বে সেজে অপরাধীদের ধরছেন পেরুর পুলিশরা। আবার তেল আবিবের রাস্তায় আন্দোলনে যোগ দিয়ে ট্রাম্পের পুতুল নিয়ে ঘুরছেন এক শিল্পী। সংযুক্ত আরব আমিরাতের ও মিশরের মতো মুসলিম দেশগুলোতেও রয়েছে নানা আয়োজন। বাকিটা নাফিয়া আরমান মননের প্রতিবেদনে। বড়দিনের বিশেষ চরিত্র গ্রিনচের অবয়বে হাতে হাতুড়ি নিয়ে এগিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ঘরের দরজা ভাঙার সঙ্গে সঙ্গেই গ্রিনচ ঝাঁপিয়ে পড়লেন মাদক চোরা কারবারিদের ওপর। প্রথম দেখায় সিনেমার দৃশ্য মনে হলেও পেরুতে বাস্তবে ঘটেছে এই ঘটনা। হলিডে সিজনে এভাবেই বিভিন্ন চরিত্রের পোশাক ও অবয়বে কাজ করছে পেরুর বিশেষ পুলিশ ইউনিট টেরনা গ্রুপ। লাতিন আমেরিকার দেশটির মতো বড়দিনের আয়োজনে মেতেছে পুরো বিশ্ব। এই যেমন মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাতে চলছে উইন্টার ফেস্ট। দুবাইয়ের আল বারারিতে বিশেষ এই আয়োজনের জন্য মরুময় প্রান্তর ঢেকে ফেলা হয়েছে বরফে। সান্তাক্লজ ও ক্রিসমাস ট্রির পাশে ঝরছে কৃত্রিম তুষারপাত। পাশাপাশি ব্যবস্থা রয়েছে আইস স্কেটিং ও ট্রেন ভ্রমণের। We're just going around and trying all the fun activities. So we've been on the train, we've done meeting Santa, and it's just such a great experience because it's got so many activities for kids to do and also grown-ups. Dubai is always hosting different events, different themes. We celebrate both Christmas, Eid, Ramadan. We celebrate everything. মিশরের রাজধানী কায়রো সেজেছে বড়দিনের রঙে। শহরের বিভিন্ন স্থানের ক্রিসমাস মার্কেটে ধুম পড়েছে ক্রেতা ও দর্শনার্থীদের। কেউ বা কিনছেন ছোটদের জন্য উপহার, আবার কেউ বা এই সময়টা ঘুরে বেড়াচ্ছেন পরিবার নিয়ে, মুহূর্তকে করছেন ফ্রেমবন্দি। মুসলিম হোক বা খ্রিস্টান, সব ধর্মের মানুষই সৃষ্টিকর্তার কাছে নতুন বছরে চাইছেন দেশের স্থিতিশীলতা। طبعا الناس بتبقى زعلانه من ان ما بيبقاش في استقرار لان طبعا احنا يهمنا ان كل الدول يبقى فيه سلام وفي استقرار. السنه دي حلوه قوي يعني هي دي اصلا دايما بتحسسنا بالعيد وان احنا بنحس ان اجواء دايما الكريسماس هي دي الاجواء اللي احنا بنحبها اصلا كلنا يعني كمصريين. বিভিন্ন দেশ বড়দিনকে বরণের জন্য প্রস্তুতি নিলেও সাদামাটা কিউবা। অর্থনৈতিক সংকটের জর্জরিত দেশটিতে আলোকবাতি বলতে একমাত্র চাঁদের আলো। তবে বারবার ব্ল্যাকআউটের মাঝেও জেনারেটর দিয়ে চার দেয়ালের মধ্যে সাধ্যমতো আয়োজন করছেন কিউবানরা। সান্তা ঝুলিতে করে কিউবার জন্য সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে এই আশা সাধারণ মানুষের। Bueno, esta Navidad yo creo que va a ser una Navidad tranquila. No va a haber muchas cosas, mucha alegría, como otros años. Pues la familia nos ponemos, yo llevo el arroz, aquel lleva los frijoles, hacemos una buena cena, que es la tradición, y bueno, compartimos todo. এদিকে ক্রিসমাসের বিশেষ পোশাকে সেজে ইসরায়েলের রাজধানী তেল আবিবের রাস্তায় আন্দোলনে যোগ দিয়েছেন এক শিল্পী। সঙ্গে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের পুতুল। ৫১ বছরের এই শিল্পীর আশা, বড়দিনের উপহার হিসেবে হামাসের হাত থেকে জিম্মিদের মুক্ত করবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। নাফিয়া আরমান মনন, এখন, বিশ্ব। প্রথমবার নতুন পথে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল ৬টায় ছেড়ে গেছে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন। এই মুহূর্তে ট্রেন যাত্রায় রয়েছেন সহকর্মী তরিকুল ইসলাম। সরাসরি যুক্ত হব তার সাথে। তরিকুল, জানাবেন যে নতুন পথে যাত্রা করতে পেরে কতটা উচ্ছ্বসিত যাত্রীরা? ট্রেনটি কখন ঢাকায় পৌঁছবে, সময় এবং দূরত্ব কতটা কমবে? খুলনা থেকে ট্রেনের যে যাত্রাটি শুরু হয়েছে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন, এটি ঢাকায় পৌঁছাবে মাত্র ৪ ঘন্টায়। ৬টা থেকে যাত্রা শুরু হয়েছে, ৬টার দিকে। এটি ঢাকায় কমলাপুর স্টেশনে পৌঁছাবে সকাল ১০টায়। এমনই টাইম কিন্তু রেল কর্তৃপক্ষ নির্ধারণ করে দিয়েছেন এবং এই ট্রেনটি কিন্তু আবার ফিরে যাবে বেনাপোলে। বেনাপোল থেকে আবার ঢাকার উদ্দেশ্যে যাবে এবং সেই ট্রেনটি ঢাকা থেকে সন্ধ্যা রাত ৮টার দিকে ছেড়ে আসবে খুলনার উদ্দেশ্যে। তো আমরা এই মুহূর্তে রয়েছি পদ্মবিলা স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিহাসের সাক্ষী হয়ে আছে এখানকার যারা ট্রেন যাত্রায় যারা ভ্রমণ করতে যারা যাচ্ছেন এবং যারা চেয়েছিলেন যে খুলনায় বহুল প্রত্যাশিত এই ট্রেন যাত্রাটি শুরু হবে, তারাই কিন্তু ছুটে এসেছেন এই যাত্রার সাক্ষী হওয়ার কারণে।
সাক্ষী হতে। তো যাই হোক, আমরা একটা কথা বলে রাখি যে দক্ষিণাঞ্চলের মানুষের যে স্বপ্ন ছিল যে অল্প সময়ের মধ্যে ঢাকায় পৌঁছাবে, এবং সেটি কিন্তু পূরণ হয়েছে। এটি উদ্বোধনের প্রায় 1.5 বছর পরে কিন্তু এই যাত্রাটি শুরু হলো। আমরা দেখেছি যে এর আগে খুলনার থেকে ঢাকায় যাওয়ার পথে 6টি নতুন স্টেশন তৈরি করা হয়েছে এবং 212 কিলোমিটার পথ কিন্তু কমে এসেছে। পূর্বে এই ট্রেন যাত্রায় কিন্তু সময় লাগতো 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত সময় লেগে যেত। এক্ষেত্রে সাধারণ যাত্রীদের যে হয়রানি বা ভোগান্তি এটি কিন্তু সবসময় লেগেই থাকতো। তো আমরা যাত্রীদের সাথে আমরা কথা বলেছি এবং তারা জানিয়েছেন যে তাদের স্বপ্ন যে পূরণ হয়েছে এতে তারা অত্যন্ত খুশি। বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের জন্য দক্ষিণাঞ্চলবাসী কিন্তু এটি যে সুবিধাটি পাবে সেটি শুধু তারা তাদের যাত্রা নয়, তারা এখান থেকে পণ্য পরিবহনেরও যে সুবিধা সেটি কিন্তু তারা পাবে। এই ট্রেনে কিন্তু অনেক পণ্য পরিবহন করা হবে এবং সেই পণ্যটি অল্প সময়ের মধ্যে খুলনা থেকে একেবারে প্রান্তিক তাদের উৎপাদিত সবজি বা তারা তাদের পারবে। তো নতুন পথে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসছে জাহানাবাদ এক্সপ্রেস। সেই ট্রেনে সওয়ার হয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। সংস্কারের 1 বছরের মধ্যেই বেহাল দশা যশোর খুলনা মহাসড়কের। প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনার পাশাপাশি বিকল হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। স্থানীয়দের দাবি নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় এমন পরিস্থিতি। সড়ক বিভাগ বলছে খুব দ্রুতই শুরু হবে সংস্কার কাজ। পাশাপাশি অনিয়মের বিষয়ে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট ঠিকাদারদের চিঠি দেওয়া হয়েছে। রিপন হোসেনের তথ্য ও এনামুল হকের ছবিতে বিস্তারিত। সড়কের কোথাও বড় বড় গর্ত, আবার কোথাও উঠে গেছে বিটুমিন। ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করছে যানবাহন। কয়েক দফায় মেয়াদ বাড়িয়ে 2017 সালে পুনর্নির্মাণ ও সম্প্রসারণ করা হয় যশোর খুলনার এই মহাসড়ক। 2টি প্যাকেজে 321 কোটি টাকা ব্যয়ে 38 কিলোমিটার সড়কটি নির্মাণ কাজ শেষ করে ঠিকাদার প্রতিষ্ঠান মাহবুব অ্যান্ড ব্রাদার্স ও তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি। অথচ 1 বছরের মধ্যে আবারও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কের 10 কিলোমিটার অংশ। গাড়িগুলো রাস্তা চালাতে খুবই সমস্যা, রাস্তা ভাঙাচুরো, গাড়িগুলো ড্যামারেজ আছে, মেলা পাতি ভাঙছে, ইঞ্জিনের ড্যামারেজ আসছে। নোয়াপাড়া রেলগেটের এই রাজারহাট পর্যন্ত অবস্থা একেবারেই খারাপ। সাধারণ জনগণের চলাচলের জন্য খুবই সমস্যা। সময় ধুলো আর কাদা পানির অবস্থায় আমরা এই রোড দিয়ে চলতেই পারতেছি না। সাধারণ জনগণ তো চলতেই পারতেছে না, খাদ্য খাবার নষ্ট হচ্ছে, মানুষের ব্যবসার প্রতিষ্ঠান নষ্ট হচ্ছে। স্থানীয়রা বলছেন রাজধানী সহ দূরপাল্লার 32টি রুটে যানবাহন চলাচল করে এই সড়ক দিয়ে। এছাড়া বেনাপোল স্থলবন্দর, দর্শনা স্থলবন্দর, নাওয়াপাড়া নদীবন্দর ও মোংলা সমুদ্র বন্দরগামী হাজারো যানবাহন প্রতিনিয়ত যাতায়াত করছে এই সড়কে। তবে সড়কের বেহাল দশায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। নদীতে ঢেউ খেলে যেরকম গোটা রাস্তা সেরকম ঢেউ খেলেছে। এখন খানাখন্দে এবং পাহাড়ে টিলায় ভরে গিয়েছে। রাস্তা দেখলে কান্না আসে, কারণ এত টাকা ব্যয় করে যে রাস্তা তৈরি হয়েছে সে রাস্তা তো আসলে পুকুরের ন্যায় অবস্থা। মহাসড়কে চলার মতন কোনো উপায় নেই। নিম্নমানের সামগ্রী দিয়ে এই সড়কটি নির্মাণ করা হয়েছে। যশোর খুলনা মহাসড়ক সংস্কারে পুনরায় উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সংস্কারের অনিয়মের বিষয়ে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান কর্মকর্তারা। আমরা এই রাস্তাটা কিন্তু 4 লেন করার ব্যাপারে 4 লেনের ল্যান্ড ও মানে ভূমি অধিগ্রহণের ডিপিপি আমরা সড়ক ভবনে প্রেরণ করেছি। সড়ক ভবন থেকে হয়তো মন্ত্রণালয়ে যাবে। আমরা ঠিকাদারকে যেই ঠিকাদার কাজ করেছিল এই ঠিকাদারদের আমরা বিরুদ্ধে আমরা তাদের জামানত বাজেয়াপ্ত করার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অনুরোধ করেছি। এখন যশোর। 2021 সালের এই দিনে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান 10 লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ যায় অন্তত 40 জনের। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই নৌপথে চলাচলকারী লঞ্চে অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ লাগেনি আধুনিকতার ছোঁয়া। যাত্রীরা বলছেন লঞ্চ সিন্ডিকেট বন্ধ না হলে মিলবে না সুফল। জিয়াদ মাহমুদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পুজো একবারে ধ্বংস হয়ে গেছে,
2021 সালের 24 ডিসেম্বর রাতে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে রওনা করে এমভি অভিযান 10। জালকাঠির সুগন্ধা নদী পাড়ি দেওয়ার সময় ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। মারা যান 40 জন যাত্রী। অনেকে জীবন নিয়ে কোনো মতে বেঁচে ফিরলেও আজও ভোলেননি সেদিনের বিভীষিকাময় স্মৃতি। অনেক কেবিন আমার পাশেই কেবিনে 3টা বাচ্চা ছিল। ওই লোকটা বলছে আমার সাহেবরে যেন ভাই আপনি নামলে এগুলো বলতে পারি না, আমার বাচ্চাটাকে দিব আপনি একটু ধরেন। মেবি উনি পারে নাই ধরতে। এইরকম যেন ঘটনার পুনরাবৃত্তি আমাদের বরগুনা না হয়, সেজন্য আমরা চাই যেন বরগুনায় আধুনিক লঞ্চ দেওয়া হয়। এদিকে দীর্ঘ সময় পার হলেও বরগুনার নৌরুটে বাড়েনি সেবার মান। নিরাপত্তা সরঞ্জাম কিংবা যাত্রী সেবায় তোয়াক্কা করছেন না লঞ্চ কর্তৃপক্ষ। পুরনো লঞ্চের ধীরগতি ও নিম্নমানের সেবায় বিড়ম্বনার শিকার যাত্রীরা। বিকাল 6টার সময় উঠেছি আর এখন তো 12টার সময় আমরা পৌঁছালাম। লঞ্চে এতক্ষণ থাকতে আমাদের অবশ্যই অনেক কষ্ট হয়েছে। তারা বলতে আছে যে যাত্রী নেই সেজন্য সেবা দেয় না, কিন্তু আমরা বলতে আছি তারা সেবা দেয় না সেজন্য যাত্রী আসে না। এত লং সময়েতে তো আমাদের সবারই বিড়ম্বনায় পড়তে হয়েছে, সময়ের একটা ব্যাপার আছে। আর আমরা এখানে আসলে ঘুরতে এসেছি, কাজে টাইমিংয়ের তো একটা সমস্যায় পড়লাম। নিজস্ব নৌযানের সংকট থাকায় ভাড়া করা লঞ্চ দিয়ে ব্যবসা পরিচালনা করছে এমকে শিপিং লাইন্স। এদিকে যাত্রী সংকটের অজুহাতে বন্ধ করে রাখা হয়েছে ঢাকা আমতলী রুটের লঞ্চ যোগাযোগ। যাত্রীদের অভিযোগ এ বিষয়ে উদাসীন বরগুনা নৌবন্দর কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষ জানান লঞ্চ মালিকদের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। ভাড়া করেন এইটি আমরা এত দূর তার ইন্টারনাল ব্যাপার তো আমরা জানি না, এই সব ব্যাপারে আমরা কি বলতে পারি। ভাড়া করে না নিজেদের লঞ্চ না কি আমরা জানি না। এটা আমাদের জোর প্রচেষ্টা আছে যে নদীপথের লঞ্চগুলো তারা নিয়মিত পরিচালনা করুক, এই নিয়ে তাদের লগে প্রতিনিয়ত আলাপ আলোচনা আমাদের হচ্ছে। দক্ষিণবঙ্গের প্রাচীন দুটি নৌরুট ঢাকা বরগুনা এবং ঢাকা আমতলী। এই নৌরুটে নিরাপদে ভ্রমণ নিশ্চিত করতে আধুনিক লঞ্চ সার্ভিস চালুর পাশাপাশি নৌ সেক্টরটিকে পুরোপুরি সিন্ডিকেট মুক্ত করার দাবি স্থানীয়দের। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। দেশ জুড়ে জেঁকে বসেছে শীত, সাথে ঘন কুয়াশার দাপট, এতে বিপাকে ছিন্নমূল খেটে খাওয়া মানুষ। এ নিয়ে আরও জানাতে মেহেরপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। মুন্না, শুভ সকাল। জানাবেন মেহেরপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা কত, জনজীবনে কি প্রভাব দেখছেন? শাফিন, আপনাকে আমি জানিয়ে রাখি মেহেরপুর কিন্তু শীতের জনপদ। নভেম্বর মাসের শুরু থেকেই কিন্তু এই জনপদে শীতের যে আগমন সেটা ঘটে গেছে। তবে ডিসেম্বর মাসের শুরু থেকেই কিন্তু মেহেরপুরে একেবারেই জেঁকে বসেছে শীত, এবং তাপমাত্রা নামতে নামতে কিন্তু 10-এর নিচেও ঠেকেছিল গত সপ্তাহে। তবে এই সপ্তাহে তাপমাত্রার কথা যদি বলি, এই সপ্তাহে তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে 12 বা 13 ডিগ্রির মধ্যেই সীমাবদ্ধ থাকছে। তবে রাত ভরই কিন্তু ঘন কুয়াশার দাপট থাকছে ভোর পর্যন্ত। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও, রোদ বের হলেও কিন্তু রোদের সেই দাপট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, যার ফলে জনজীবন কিন্তু এক ধরনের অস্বস্তি বিরাজ করছে। বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা দিনমজুর, এরা কিন্তু এই শীতে কিন্তু প্রচন্ড কষ্টের মধ্যে রয়েছে। প্রথমত তাদের কিন্তু শীত নিবারণের ভালো কোনো পোশাক নাই। আবার আমরা কিন্তু চলিত শীত মৌসুমের শুরু থেকে এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা প্রশাসন বা কোনো সামাজিক সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র যে বিতরণ সেটি কিন্তু আমরা এখনো পর্যন্ত করতে দেখিনি। যদিও শীত প্রায় মাঝামাঝি চলে এসেছে, তারপরেও কিন্তু এখনো পর্যন্ত শীতবস্ত্র বিতরণ চোখে পড়েনি। শাফিন, আপনাকে আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, অনেককেই কিন্তু আমরা দেখেছি খড়কুট জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। যেহেতু ভালো শীত নিবারণের কোনো পোশাক নাই, তাই তারা কিন্তু খড়কুট জ্বালিয়ে কিন্তু শীত নিবারণের চেষ্টা করছে। এছাড়াও যদি আপনাকে বলি, এই শীতের কারণে বিভিন্ন ধরনের কিন্তু শীতকালীন যে রোগ সেটি কিন্তু হতে পারে, তাই চিকিৎসকরা বাড়ির বয়োজ্যেষ্ঠ এবং শিশুদেরকে সাবধানে থাকার পরামর্শ দিচ্ছে। শাফিন, এই ছিল আমার কাছ থেকে শীত পরিস্থিতির সর্বশেষ। সহকর্মী মুজাহিদ আল মুন্না যুক্ত হয়েছিলেন মেহেরপুর থেকে, জানাচ্ছিলেন শীতের তীব্রতা নিয়ে। এদিকে নওগাঁয় শীতকালীন সবজিতে ভরপুর বাজারে সবজি সরবরাহ বাড়ায় আগের তুলনায় দাম কমছে। বিস্তারিত জানাতে নওগাঁ শহরের পৌর পাইকারি বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, সবজির দাম নিয়ে ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে কিনা জানাবেন।
যায় যে বাজার ভরপুর অবস্থা, আর শাকসবজির সরবরাহ বাড়ায়, দাম কিছুটা কমেছে, এতে করে স্বস্তি ফিরছে ক্রেতাদের মাঝে। বলা যায় যে সব ধরনের শাকসবজির দাম কমেছে প্রতি কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত। আমি এখন অবস্থান করছি নৌকা পৌর পাইকারি সবজির বাজারে, যেখানে আসলে কৃষকরা তাদের উৎপাদিত শাকসবজি সেই ভোরের আলো ফোটার পর থেকে এখানে বিক্রি করার জন্য নিয়ে আসেন। এখানে আসলে সবচেয়ে বেশি দামের যে সবজি বিক্রি হচ্ছে এবং বাজারে নতুন এসেছে, যার কারণে দাম বেশি। টমেটো এবং ক্ষীরা বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি দামে 60 থেকে 70 টাকা কেজি। তবে অন্যান্য যে সবজি রয়েছে সেগুলোর দাম কেজিতে কমছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। নতুন আলু এখানে বিক্রি হচ্ছে প্রতি কেজি 50 থেকে 60 টাকা। বেগুন বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি। করলা বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজি। সিম বিক্রি হচ্ছে, যে সিম কিছুদিন আগেও আমরা 60 থেকে 70 টাকা কেজি কিনতে হয়েছিল, সেটা এখন বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি। মূলা বিক্রি হচ্ছে 20 টাকা কেজি এবং ধনেপাতা বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি। সবুজ শাকের দামও কিছুটা কমেছে, বলা যায় যে 25 থেকে 30 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি। এবং ফুলকপি বাঁধাকপির কথা যদি বলি, যে কিছুদিন আগে প্রতি পিস বিক্রি হয়েছিল 60 থেকে 70 টাকা, সেটা এখন বিক্রি হচ্ছে 20 থেকে 22 টাকা পিস হিসেবে। এবং পাতা পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 টাকা কেজি। এবং মিষ্টি কুমড়াও আসলে যেহেতু নওগাঁয় এখন উৎপাদন কম হয়েছে, তারপরেও দাম কিছুটা কম এসেছে, প্রতি কেজি বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা কেজি। আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে যেহেতু এখন সবজির উৎপাদন বেশি হচ্ছে, দাম কিছুটা কমে আসছে। তবে দাম কমলে আসলে তাদের তেমন কোনো সমস্যা হচ্ছে না, উৎপাদন বেশি হওয়ার কারণে তারা লাভবান হচ্ছে। যেহেতু এখন পাইকারি বাজারে সবজির দাম কিছুটা কমে এসেছে, এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। কারণ পাইকারি বাজারে দাম কম বা বেশি যদি হয়, এর প্রভাব পড়ে খুচরা বাজারে। যেহেতু দাম কমে এসেছে, যার কারণে আসলে ক্রেতাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। সবজির দাম আসলে আর কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে সবজির দাম নিয়ে সবশেষ। নওগাঁ থেকে আব্বাস আলী জানাচ্ছিলেন সবজির বাজার নিয়ে। রাজশাহী অঞ্চলে কৃষির উৎপাদন বাড়াতে কৃষি ঋণের বরাদ্দ ৩৮,০০০ কোটি টাকা, কিন্তু ঋণ প্রক্রিয়ার নানা জটিলতায় সরকারি এই সুবিধা না পাওয়ার অভিযোগ কৃষকদের। তাই অনেকটা বাধ্য হয়ে 4% পরিবর্তে 5 গুণ বেশি সুদে ঋণ নিতে বাধ্য হচ্ছেন কৃষক। এমন অবস্থায় ব্যাংকগুলোকে কৃষি ও পল্লী ঋণ নীতিমালা অনুসরণের পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের। রাকিবুল হাসানের প্রতিবেদন। হেমন্তের ক্যানভাসে আঁকা শীতল ভোরে মাঠ জুড়ে চলছে পরিশ্রমী কৃষকের বপন বুননের সাজসজ্জা। খাদ্যপুষ্টি নিশ্চিত ও উত্তরাঞ্চলকে শস্যের ভাণ্ডার করে তুলতে বেলা অবেলায় চলে হাড় ভাঙা খাটুনি। জেলা কৃষি ঋণ পর্যবেক্ষণ কমিটির তথ্য বলছে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সহ রাষ্ট্রায়ত্ত 49টি ব্যাংক ঋণ সহায়তা দিচ্ছে কৃষককে। রাজশাহী জেলায় কৃষি ঋণে 877 কোটি টাকা বরাদ্দের এ পর্যন্ত দেয়া হয়েছে 26%, যার মধ্যে শুধু শস্য খাতেই 14%। তবে কৃষি ঋণ প্রাপ্তি নিয়ে মাঠের কৃষক বলছে ভিন্ন অভিজ্ঞতার গল্প। ওই জামানত নিয়ে আসেন, তারপরে এখানে সই দেন, ওখানে সই দেন, এইটা দলিল লাগবে, জমি লাগবে, এই বিভিন্ন রকমের ফাঁকড়া দেখায়। গ্রাম্য যে আছে আপনার এনজিওগুলো আছে, আমরা এনজিও সহায়তা করে আমরা কিন্তু এই লোনগুলো পাই। তাছাড়া সরকারি যে সুখ সুবিধাগুলো এগুলো সাধারণ কৃষকরা ভাই পায় না। খাজনা খারিজ দেন, তারপরে তারা পরিদর্শন করতে আসবে, একটা সাক্ষী লাগে, সেই সাক্ষীটা আবার ওখান থেকে আপনার ব্যাংকে যেতে হবে। খাদ্যে স্বনির্ভর রাজশাহী জেলার 4,45,000 আবাদি জমি থেকে প্রতি বছর উদ্বৃত্ত থাকছে 4,52,000 মেট্রিক টন খাদ্যশস্য। এই অর্জনে নতুন ফসলের উৎপাদনে ঋণ কর্যের প্রয়োজন পড়ছে কৃষকের। যেখানে 40% শ্রমশক্তি কৃষির সঙ্গে জড়িত, সেখানে যদি আমি 1,000 কোটি টাকার লোন কৃষি ঋণ দেই, সেটা 100টা প্রতিষ্ঠানের মাধ্যমে দিলাম কি একটার মাধ্যমে দিলাম, তাতে কিছু যায় আসে না। এ অবস্থায় কৃষকের চাহিদায় গেল বছরের চেয়ে মৌসুমি চাষ, তৈলবীজ ও সর্ষে ঋণ বিতরণ লক্ষ্যমাত্রা বৃদ্ধি করা হয়েছে বলছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। 2022-23 অর্থ বছরে আমাদের কৃষি পল্লীর খাতে আমাদের বাজেট ছিল 1900 কোটি টাকা, যার আমরা 120% আমরা অর্জন করি। আমাদের একটা নির্দিষ্ট কিন্তু লক্ষ্যমাত্রা দেওয়া থাকে প্রতি বছর, সেটা কিন্তু আমরা শতভাগ পূরণও করি। আর উৎপাদন বাড়াতে কৃষি ঋণে বরাদ্দের অর্থ সঠিক কৃষকের হাতে তুলে দিতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলছে জেলা কৃষি ঋণ পর্যবেক্ষণ কমিটির সভাপতি জেলা প্রশাসক।
কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি এবং 100% যাতে আমরা ঋণটা দিতে পারি সঠিক কৃষকদের হাতে, যে ওনারা যাতে সহজ শর্তে ঋণটা পায়। তো এই বিষয়টা আমরা সরকারকে জানাবো। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা অনুযায়ী 10 টাকায় কৃষকের ব্যাংক হিসাব, বর্গা চাষিদের ঋণ ও ঋণ ফর্ম সহজ করা হয়েছে। কৃষি ঋণ বিষয়ে অর্থাৎ লক্ষ্যমাত্রা, বিতরণ, আদায় বা এ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে প্রতি মাসে একটা মিটিং হয় এবং সেখানে কৃষি ঋণ নীতিমালা সম্পর্কিত বিষয়গুলো তারা সুন্দরভাবে ব্যাখ্যা করে বা কোনো ধরনের অভিযোগ কারো আছে কিনা বা নীতিমালা বুঝতে কোনো ধরনের মানে অস্বচ্ছতা আছে কিনা, মানে তারা বুঝতে হয়তো পারছে না, এগুলো কিন্তু তারা মনোযোগ দিয়ে শুনে এবং ওখানে তারা তাদেরকে সহায়তা করে আর কি। কৃষি ঋণ বিতরণে রাজশাহীর 49টি ব্যাংক গেল সেপ্টেম্বরে নিজেদের বরাদ্দের সর্বনিম্ন 17 থেকে সর্বোচ্চ 95% পর্যন্ত ঋণ দিতে সক্ষম হয়েছে। কৃষি ঋণ দেয় না তো আমাদেরকে, গরিব দুঃখীদেরকে দেয় না। তারা কিভাবে? রাজশাহী জেলায় এমন 1972টি গ্রামে অশ্রেণীভুক্ত এবং ভূমিহীন কৃষকের সংখ্যা 1,19,000, যেখানে ঋণের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা ঋণ পাচ্ছেন না। সেখানে 4% সুদের হারের পরিবর্তে 5 গুণ বেশি সুদ দিয়ে ঋণ গ্রহণ করতে হচ্ছে এমন বর্গা চাষিদের। তাতে এই উৎপাদন খরচে যেমন প্রভাব পড়ছে, একইভাবে প্রভাবিত হচ্ছে বাজার মূল্যে বিভিন্ন পণ্যের। রাকিবুল হাসান, এখন, রাজশাহী। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের চলাচলের জন্য বিশেষ রোবট বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন দক্ষিণ কোরিয়ার একদল বিজ্ঞানী। আয়রনম্যান খ্যাত এই রোবটটি ব্যবহারের মাধ্যমে শারীরিকভাবে অক্ষম ব্যক্তি ফিরে পাবেন চলাচলের সক্ষমতা। 12টি ইলেকট্রনিক মোটর শক্তি যোগাচ্ছে এই রোবটটিকে। সেন্সরগুলো প্রতি সেকেন্ডে সরবরাহ করে 1000 সিগন্যাল, যা বজায় রাখে ভারসাম্য। অন্যদিকে দুর্গম পথ চেনার জন্য রয়েছে ক্যামেরা। বাকিটা জানাবেন নাফি আরমান মনন। দক্ষিণ কোরিয়ার পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি কিম সিউং হুয়ান। চলাচলের জন্য তার একমাত্র মাধ্যম হুইলচেয়ার। তবে হুয়ানের জীবনকে বদলে দিয়েছে আয়রনম্যান খ্যাত এই রোবট, যাতে নিজের শরীর স্থাপনের মাধ্যমে ফিরে পাওয়া যাবে চলাচলের শক্তি। রোবটটি তৈরি করেছে কোরিয়া অ্যাডভান্স ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির একদল গবেষক। এক্সো স্কেলেটন ল্যাব নামের দলটির অন্যতম সদস্য কিম সিউং হুয়ান সাংবাদিকদের সামনে প্রদর্শন করেন এর প্রোটোটাইপ। 50 কেজি ওজনের রোবটটি লোহার বদলে অ্যালুমিনিয়াম ও টাইটানিয়াম দিয়ে তৈরি হওয়ায় দুর্ঘটনার ঝুঁকিও কম। 아빠는 지금 이렇게 휠체어를 타고 있지만 주호는 이제 이렇게 걸어 다니고 뛰어다니고 있잖아. 이런 사람도 있고 저런 사람도 있는 거야. 하지만 아빠도 이렇게 걸을 수 있고 걸었던 적이 있었어라는 거를 좀 다양한 경험이라고 해야 될까요? 그런 걸 좀 그냥 얘기해 주고 싶었어요. হাঁটার সময় পা দুটিকে শক্তি দেয় 12টি ইলেকট্রনিক মোটর। এছাড়াও আয়রনম্যানের উপরিভাগে বসানো সেন্সর থেকে প্রতি সেকেন্ডে 1000 সিগন্যাল স্বয়ংক্রিয়ভাবে মনিটর করা হয়, যার মাধ্যমে ব্যবহারকারীর গতিবিধি অনুমান করে নিয়ন্ত্রণ করা হয় ভারসাম্য। সেন্সরও কোনো বিষয় বুঝতে না পারলে শরণাপন্ন হয় এর সামনে বসানো ক্যামেরার ওপর, যা ভাঙা রাস্তা কিংবা সিঁড়িতে চলতে সহায়তা করে। 저희 로봇의 궁극적인 목표는 장애인분들의 일상생활에 녹아들여서 실제로 도움을 줄 수 있는 그런 로봇을 만드는 게 저희의 목표거든요. 그래서 그게 가능하려면 지금은 경기장의 이런 조금은 정제된 환경 속에서 로봇을 운영해 왔지만 이제 저희의 다음 목표는 경기장 밖으로 나가서 রোবটটির মাধ্যমে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা ঘন্টায় হাঁটতে পারবেন সর্বোচ্চ 3.2 কিলোমিটার গতিতে। পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের জীবনে রোবটটি একদিন সত্যিকারের আয়রনম্যানের কাজ করবে, এমনটাই আশা গবেষকদের। নাফি আরমান মনন, এখন, বিশ্ব। এবারে খেলার খবর। সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে উন্মোচন করা হলো NCL T20 ট্রফি। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে রংপুর বিভাগ ও ঢাকা মেট্রো। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন দুই দলের অধিনায়ক। ম্যাচ শুরু হবে দুপুর 12:30টায়। বিস্তারিত রেদওয়ান শাওনের প্রতিবেদনে। সিলেটে প্রথমবারের মতো NCL T20 ফাইনাল। মহারণের আগে ট্রফি হাতে দুই দলের দুই অধিনায়কের ফটো সেশনে যোগদান। ট্রফি হাতে ফটো সেশনে হাসি মাখা এই ছবি বলে দেয় ফাইনালের আগে চাপ মুক্ত দুই অধিনায়ক।
এক প্রান্তে রংপুরের আকবর দ্য গ্রেট, অন্য প্রান্তে পুরো টুর্নামেন্টে মেট্রোকে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেয়া ইনফর্ম নাইম শেখ। দুজনের কণ্ঠেই শিরোপা জয়ের বার্তা। ছোট টিম বড় টিম নাই, টি-20তে মোটামুটি সব টিমই আপনি ইন্ডিভিজুয়াল ডেতে যারা ভালো খেলবে মাঠে তারাই রেজাল্ট পাবে। এবং ফর্মে তারা আছে, তাদেরকে যদি হারাতে হয় অবশ্যই আমাদের বেস্ট গেমটা খেলতে হবে এবং স্পেশালি ওদের বোলিং ইউনিটের কথা বলবো। আলিস ভাই, রাকিবুল, রনি ভাই খুব ভালো বল করছে, তো তাদেরকে যদি বিট করতে হয় অবশ্যই আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে হবে। প্লে অফে এসে এনসিএল টি-20তে দেখা গেছে রান খরা। সিলেট স্টেডিয়ামে টানা ক্রিকেট ব্যস্ততায় ম্যাচে তুরুপের তাস স্পিনাররা। তবে রংপুর অধিনায়কের প্রত্যাশা ফাইনালে দেখা যাবে রান বন্যা। আমার কাছে মনে হচ্ছে আজকে খুব ভালো রোদ উঠেছে, তো আমি হোপফুল যে আরেকটু ভালো বেটার উইকেট আমরা পাবো এবং আরেকটু ভালো স্কোর হবে। বড় নাম না থাকলেও রংপুরের শক্তি টিম কম্বিনেশন। 16 উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় উইকেট শিকারী আলাউদ্দিন বাবু, ব্যাট হাতে ধারাবাহিক ক্যাপ্টেন আকবর। অন্যদিকে মেট্রো ক্যাপ্টেন নাইম শেখ এখন পর্যন্ত টুর্নামেন্টে টপ স্কোরার, করেছেন 300-র বেশি রান। আবু হায়দার, রনি, আলিস, রাকিবুল, মুসাদ্দেকরাও বল হাতে বদলে দিতে পারেন ম্যাচের মোমেন্টাম। মাঠে যেরকম সিচুয়েশন আসুক, তো আমি নিচে উপর থেকে অ্যাজ এ টপ অর্ডার ব্যাটসম্যান চেষ্টা করতেছি টিমকে ভালো একটা স্টার্ট দেওয়ার জন্য। আর অ্যাজ এ টিম লিডার আপনার তো একটা রেসপন্সিবিলিটি থাকে। রেদওয়ান শাওন, এখন সিলেট। এখন সকালের শেষ প্রান্তে শিরোনামগুলো জানাবো আরেকবার। স্থিতিশীল বাংলাদেশ চ্যালেঞ্জ মোকাবিলায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র। ডক্টর ইউনূসের সঙ্গে মার্কিন নিরাপত্তা উপদেষ্টার ফোন আলাপ। শাহজালাল বিমানবন্দরে খরচ বাড়ায় দেশে তৈরি পোশাকের ক্রয়াদেশ কমছে। অবকাঠামো তৈরি ও নীতি সহায়তার তাগিদ। নজরদারির অভাবে মানহীন ও নকল ইলেকট্রনিক্স পণ্যে বাজার সয়লাভ। অগ্নিকাণ্ডের বড় কারণ নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম। এবং বড়দিন উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে দেশে বিদেশে। চার্চ ও হোটেলগুলো সেজেছে আলোকসজ্জায়। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।